17টি প্রকল্পের প্রস্তাব নিয়ে সরকারের প্রথম একনেক বৈঠক। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যোগ দিয়েছে মন্ত্রিসভা। প্রাধান্য পাচ্ছে নদী, পানি, জলবায়ু বিষয়ক উদ্যোগ। যুদ্ধের মধ্যেও রেকর্ড জ্বালানি আমদানি। মার্চে এসেছে 42টি জাহাজ। হরমুজ প্রণালীতে পরিবহন জটিলতায় আটকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের চালান। পণ্যমূল্য বৃদ্ধির সংখ্যার মধ্যেই কমল মূল্যস্ফীতি। 9.13% থেকে মার্চে নেমেছে 8.71%। ধারাবাহিকতা রাখায় চ্যালেঞ্জ। সামাজিক সুরক্ষা বাড়ানোর তাগিদ। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ হবিগঞ্জের হাওর এলাকায় জলাবদ্ধতা। তলিয়েছে 7,500 হেক্টরের ধান। বাঁধে পানি নিষ্কাশনের পথ না থাকায় ক্ষতির মুখে কৃষক। এবং জ্বালানি সংকটের ধাক্কায় দিশেহারা পটুয়াখালীর মৎস্যজীবীরা। ডিজেলের অভাবে সাগরে যেতে পারছেন না অধিকাংশ জেলে। মৎস্য আহরণ কমেছে অন্তত 80%। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। সরকার গঠনের পর আজ প্রথম একনেক বৈঠকে বসেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় এই বৈঠক। বৈঠকে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরা। জানা গেছে প্রাথমিকভাবে 18টি প্রকল্প উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত 17টি উঠেছে বলে জানা গেছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এবার বৈঠকে উঠছে না আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। গুরুত্ব পাচ্ছে নদী, পানি ও জলবায়ু, অবকাঠামো, সড়ক উন্নয়ন, স্বাস্থ্য খাত, প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়নের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছে মন্ত্রিসভার সদস্যরা। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বিস্তারিত জানতে আমরা সহকর্মী প্রসূন আশিস সেখানে রয়েছেন, তার সঙ্গে যোগ দেব। প্রসূন আশিস, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভাটি এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ এই একনেক সভাটি সাধারণত আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে হয়ে থাকে, কিন্তু আজ হঠাৎ করেই এটি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভা কক্ষে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে যোগ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। আমি যদি একটু বলি যে মূলত এই যে একনেক সভাটি, এই সভাটি মূলত এই বর্তমান সরকারের অর্থাৎ বিএনপি সরকার গঠনের পরে এটি হচ্ছে প্রথম একটি সভা। এবং এই সভাটিতে আমরা যতটা জানতে পেরেছি যে 17টি প্রকল্প আজ উত্থাপিত হবে, এজেন্ডায় সেরকমই আছে। আমরা মন্ত্রিপরিষদ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রে যতটা জানতে পেরেছি প্রায় 11,500 কোটি টাকার একটি ব্যয় বরাদ্দ ধরা হয়েছে এই 17টি প্রকল্পের জন্য। এর কতগুলো অনুমোদন পাবে কি পাবে না সেটি হয়তো এই বৈঠকের পরে আমরা জানতে পারবো। আর এই 17টি প্রকল্পের মধ্যে 9টি প্রকল্পই থাকছে একদম নতুন প্রকল্প হিসেবে। তো এই বৈঠকটি যখন চলছে, বৈঠকের পরে হয়তো অর্থমন্ত্রী হয়তো এই বিস্তারিত ব্রিফ করতে পারেন বৈঠকের শেষে। তো তখন হয়তো জানতে পারবো যে এই কতগুলো প্রকল্প পাশ হলো, কতগুলো প্রকল্প অনুমোদন দেওয়া হলো এবং কত কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলো অনুমোদন পেয়েছে। তখন বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। মূলত আজকে আরেকটু যদি বলি যে বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত রয়েছেন। সচিবালয়ে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে একটি বৈঠক। এবং সেই বৈঠকের পরে যদিও হাইকমিশনার আমরা জানতে চেয়েছিলাম যে কী নিয়ে আলোচনা হলো, সেটি তিনি আর আসলে জানাননি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি জানিয়েছেন এটা মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল এবং ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন, সেটি সরাসরি তিনি জানালেন। আর পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদের একটি শিগগিরই একটি দিল্লির সফর রয়েছে, সেটি নিয়েও কথা বলেছেন। মূলত এই ছিল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি। এবং আজ যে প্রথম একনেক বৈঠক হচ্ছে, সেই একনেক বৈঠকের মূলত সবশেষ তথ্য আমরা যেটি আগে বলেছি যে যখনই একনেক বৈঠকটি শেষ হবে, সে বৈঠকের পরে যখন তথ্য পাবো একনেকে কী সিদ্ধান্ত হলো, কতগুলো প্রকল্প অনুমোদন পেল, সেগুলো আবার জানিয়ে দিতে পারবো। জি নিশ্চয়ই প্রসূন। সহকর্মী প্রসূন আশিস আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সচিবালয় থেকে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে অন্য দেশকে টেক্কা দিয়ে রেকর্ড পরিমাণ এলপিজি, এলএনজি ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে।
শুধুমাত্র মার্চ মাসেই 42টি জাহাজে করে 6,000 কোটি টাকার এলপিজি, এলএনজি এবং জ্বালানি তেল কিনেছে বাংলাদেশ। তবে হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে দেশ। শাকন্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ইয়াং জ্যাংহি নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেল খালাস করে ফিরে যাওয়ার 1 ঘন্টার মধ্যে বার্তিং নিল মালয়েশিয়া থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ সাং গ্যাংফা জিয়ান নামে আরেকটি জাহাজ। এইভাবে মার্চ মাসে একের পর এক জ্বালানি নিয়ে ভেড়া 42টি জাহাজের মধ্যে 38টি খালাস শেষে ফিরে গেছে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ জড়িয়ে পড়ায় এখন স্পট মার্কেটের পাশাপাশি অপ্রচলিত দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহ করছে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের উদ্যোগে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে পৃথকভাবে যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। তবে জ্বালানি আমদানি নিয়ে চমক ওঠার মতো তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বিশেষ করে যুদ্ধ আক্রান্ত মার্চ মাসে 4,490 কোটি টাকা মূল্যের 5,71,000 মেট্রিক টন পরিশোধিত ডিজেল, বেজ অয়েল, জেট ফুয়েল আমদানি করেছে বাংলাদেশ, যা 2025 সালের মার্চ মাসের তুলনায় 1,24,000 মেট্রিক টন বেশি। একইভাবে এক মাসে 603 কোটি টাকা মূল্যের 75,000 মেট্রিক টন এলপিজি এবং এলএনজি আমদানি হয়েছে। 95.78% হিসাবে আগের বছরের তুলনায় 76,786 মেট্রিক টন বেশি। পরিশোধিত তেল, রিফাইন অয়েল, পেট্রোল, ডিজেল, অকটেন 28%-এর মতো বেশি এসেছে এবং ক্রুড অয়েল কিছুটা কম এসেছে। তবে যে ধারাবাহিকতা আসছে, সংকট ইনশাল্লাহ থাকবে না। তবে আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় ধস নেমেছে ক্রুড অয়েল আমদানিতে। গত বছরের মার্চ মাসে 2,987 কোটি টাকা মূল্যে 3,32,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি হলেও এবার মার্চে তা হয়েছে 598 কোটি টাকা মূল্যের মাত্র 65,534 মেট্রিক টন। এর মধ্যে হরমুজ প্রণালীতে আটকে আছে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। মূলত আমদানিকৃত এসব ক্রুড অয়েল চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের মাধ্যমে পেট্রোল, ডিজেল, অকটেন হিসাবে বাজারজাত করা হয়। নতুন জ্বালানির ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমরা তো মিডল ইস্ট নির্ভর দেশ, আমরা ওইখান থেকে আমাদের জ্বালানিগুলো সব নিয়ে আসি। সো আমাদের আসলে অন্যান্য দেশও এক্সপ্লোর করা উচিত। অবশ্যই সরকার আপৎকালীন হিসাবে সৌদি আরব এবং কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন করে ডিজেল ও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে পরবর্তীতে দরপত্রের মাধ্যমে 16 লাখ মেট্রিক টন ডিজেল এবং 1 লাখ মেট্রিক টন অকটেন কেনা হবে বলে সিদ্ধান্ত জানানো হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মিটছে না জ্বালানি তেলের সংকট। পাম্পে পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেইটে আছেন সহকর্মী অন্তরা শেঠ এবং রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। শুরুতে যাচ্ছে অন্তরার কাছে। অন্তরা, দেশে জ্বালানি তেলের কোনো সংকট না থাকলেও পাম্পে পাম্পে মোটরসাইকেল আর প্রাইভেট কারের যেই প্রতিদিনকার যে দৃশ্য, এটি কিন্তু রাজধানীবাসীর কাছে একেবারে পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে প্রতিদিনই মোটরসাইকেল আর প্রাইভেট কার চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে। এখানে কিছু চালকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা এখানে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরে গিয়ে তারা কিন্তু তেল সংগ্রহ করতে পারছেন। তারপরও কিন্তু অনেকে আবার পাম্পের কাছে কিন্তু পৌঁছাতেও পারেননি। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরও আরও কয়েক ঘন্টা অপেক্ষার পরে হয়তো তারা পৌঁছাতে পারবেন। এই যে লাইন, দীর্ঘ লাইন মোটরসাইকেলের, এই লাইন কিন্তু এই আসাদ গেট থেকে শুরু হয়ে এই লাইন কিন্তু পৌঁছেছে ইকবাল রোড পর্যন্ত। আবার রাস্তার অপর পাশেও কিন্তু আরেকটি ফিলিং স্টেশন রয়েছে, তালুকদার ফিলিং স্টেশন। তবে এই মুহূর্তে কিন্তু সেটি বন্ধ রয়েছে। তবুও কিন্তু সেই ফিলিং স্টেশনের সামনেও কিন্তু দীর্ঘ গাড়ি আর মোটরসাইকেলের সারি রয়েছে। সেই ফিলিং স্টেশনে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এখনো পর্যন্ত তেলের গাড়ি না আসার কারণে তারা কিন্তু তেল দেওয়া শুরু করতে পারেননি। আর এই যে আমি এখন যে ফিলিং স্টেশন দাঁড়িয়ে আছি, সোনার বাংলা ফিলিং স্টেশন, এটিতে কিন্তু এখন তেল দেওয়া চলছে। এখানে কথা বলে যেটুকু জানতে পেরেছি, তারা মোটরসাইকেলগুলোতে 400 টাকার তেল, অর্থাৎ 4 লিটার 400 না 500 টাকার
তেল দিচ্ছেন, অর্থাৎ 4 লিটার পর্যন্ত তারা তেল দিতে পারছেন মোটরসাইকেলগুলোতে, আর প্রাইভেট কারগুলোতে 2000 টাকা পর্যন্ত তারা তেল দিতে পারছেন। তবে এখানে কিন্তু অনেকেই অভিযোগ করছেন যে তেল নিতে এসে যে দেরি হচ্ছে তাদের, এই কারণে কিন্তু তাদের কর্মস্থলে পৌঁছাতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। তারা দেরিতে পৌঁছাচ্ছেন কাজের জায়গায়, এতে তাদের কর্মক্ষেত্রেও কিন্তু বেশ নেতিবাচক প্রভাব পড়ছে। এখানে একটু জানিয়ে রাখতে চাই, এই যে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তির কারণে কিন্তু তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে না। এছাড়া যে গরম রয়েছে, এই গরমে কিন্তু তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রকি, সেখানকার পরিস্থিতি আমরা জানবো। চরম বেহাল দশা পেট্রোল পাম্পগুলোতে, বিশেষ করে যারা অকটেন পেট্রোল এবং ডিজেল কিনতে আসছেন তারা কিন্তু চরম বেকায়দার মুখে পড়ছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমরা এখন রাজশাহী মহানগরীর যে গুল গফুর যে পেট্রোল পাম্প রয়েছে, সেই গুল গফুর পেট্রোল পাম্পে এরই মধ্যে কিন্তু ওই তেল নেয়াকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং পুলিশ সেই বিশৃঙ্খলা আসলে থামানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন যে ভেতরে কিন্তু এখনো ক্রেতাদের সাথে হট্টগোল বেঁধেছে পাম্প মালিকদের এবং এখানে যারা হচ্ছে তেল দিচ্ছেন তাদের সাথে আসলে বিভিন্নভাবে এখানে কিন্তু ঝামেলা চলছে ভেতরে। আমরা সেই ঝামেলা দেখতে পাচ্ছি যে থামানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটি কিন্তু এখনো চলছে। আমরা দেখলাম এই পেট্রোল পাম্পে পুলিশের নাম করে এসে আসলে অনেকেই কিন্তু ভিআইপি যে লাইন আছে সেই ভিআইপি লাইন দিয়ে তেল নিচ্ছেন এবং এই ভিআইপি লাইন দিয়ে তেল নেওয়ার কারণে সাধারণ জনতা এখানে উত্তেজিত হয়ে গেছে এবং এখানে যারা তেল দিচ্ছেন তাদেরকে কিন্তু এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, এই ব্যাপারে তারা কোনো সদুত্তর দিতে পারেনি এবং পরবর্তীতে কিন্তু এই কারণেই সাধারণ মানুষ কিন্তু একেবারে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পাম্পের যারা কর্মচারী আছেন তাদের সাথে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন, এখানে পুলিশ যারা আছেন তাদেরকে বলেছি যে আপনাদের দেয়া যে ভিআইপি লাইন, সেই ভিআইপি লাইনে কিভাবে অন্যরা এসে তেল নিচ্ছে সাধারণ মানুষ, তারাও কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। সব মিলিয়ে আসলে এইভাবে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সাধারণ মানুষকে তেল নিতে হচ্ছে। আজকে নগরীর মাত্র 3টি পেট্রোল পাম্পে আসলে এই তেল দেওয়া হচ্ছে, জ্বালানি তেল, এবং এটার জন্য আসলে অনেকে কি পরিমাণ যে কষ্ট করছেন সেটি আসলে না দেখলে বোঝার উপায় নেই। অনেকে কিন্তু জেনারেটর, অনেকে মোটরসাইকেলে যে ট্যাঙ্কি সেটি পর্যন্ত খুলে নিয়ে এসে তারা তেল নিচ্ছেন। অনেকের মাঝপথ হয়তো তেল শেষ হয়ে গেছে, বোতলে তেল নেওয়ার চেষ্টা করছেন তবে তেল দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে আসলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। তো এই ছিল আমার কাছে রাজশাহীর পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। জ্বালানি সংকট নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি এবং এর আগে আসাদ গেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অন্তরা সেন। এবার বন্দর বাণিজ্যের খবর। বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও আগের গতিতেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সমুদ্র বন্দর মোংলা। বিদেশি জাহাজের আগমন ও পণ্য খালাস রয়েছে সন্তোষজনক পর্যায়ে। বিস্তারিত জানবো, বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাব তার কাছে। দেশ বিদেশি জাহাজ আগমন সমবেত আছে। তারা কিন্তু যখন জাহাজ এখানে বিদেশি জাহাজ পণ্য বোঝাই করে চলে আসে, তখনই কিন্তু এই পণ্যগুলো মোংলা বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। আপনাকে দেখাতে পাচ্ছি যে এখানে মোংলা বন্দরে কিন্তু যে আগে যে জাহাজ আগমন, পণ্য আমদানি রপ্তানি যে ধারাবাহিকতা ছিল, সে ধারাবাহিকতা কিন্তু এখন সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। কোন রকম কোনো প্রতিবন্ধকতা নেই। সারা দেশে যেখানে জ্বালানি সংকটের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা দেখা দিলেও মোংলা বন্দরে নৌপথে পণ্য আনা নেওয়ার, সড়ক পথে পণ্য আনার কোন রকম কোনো বন্ধকতা নেই। আমাদের বন্দর কর্তৃপক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এখান থেকে যে আগে যে প্রায় 7 থেকে 800 জাহাজ এখানে মোংলা বন্দরে আসা যাওয়া করেছে, পণ্য খালাস করেছে এবং এখনো কিন্তু সেগুলো ধারাবাহিকভাবে সেগুলো অব্যাহত রেখেছে। তবে মোংলা বন্দর সংশ্লিষ্ট যে ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু এখানে সব সময়ের জন্য তারা কিন্তু পণ্য আনা নেওয়া করছে। তারা এখান থেকে পণ্য আনার দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই পণ্যগুলো সরবরাহ করছে।
এবং এখানে যে মোংলা বন্দরে যে দেশ বিদেশি পণ্যবাহী যে জাহাজগুলো রয়েছে, এখানে জ্বালানি তেলবাহী কোনো জাহাজ না আসলেও অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, ক্লিংকার, কয়লা, চাল এবং গম সহ যে বিভিন্ন পণ্য কিন্তু এখানে মোংলা বন্দরে খালাস করে তারা সেই জাহাজগুলো আবার মোংলা বন্দর ত্যাগ করছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরের আমদানি রপ্তানি পণ্যের সর্বশেষ তথ্য। মোংলা থেকে সহকর্মী মাহমুদ হাসান। মার্চ জুড়ে জ্বালানি তেল সংকটে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কার মধ্যেই দেশে মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সংস্থাটির হিসেব খাদ্যপণ্যের ব্যয় কমার সুবাদে 9.13% থেকে সার্বিক মূল্যস্ফীতি 8.71% নেমেছে। তবে আগামী এই কমতির ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। চাপ সামলাতে তাই ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পরামর্শ তাদের। টানা 8 মাস 8% ঘরে থাকা সাধারণ মূল্যস্ফীতি গেল ফেব্রুয়ারিতে পার হয়ে যায় 9%। এরপর জ্বালানি সংকটে পণ্যমূল্য বেড়ে যাওয়ার বাড়তি শঙ্কার মধ্যেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জানায়, নিত্যপণ্যের বাজারে খানিকটা স্বস্তিতেই পার করেছে দেশের জনগণ। রোববার বিকেলে সংস্থাটি হালনাগাদ পরিসংখ্যানে জানায়, মার্চ মাসে নিত্যপণ্য কিনতে ব্যয় কমে খাদ্য মূল্যস্ফীতি নেমেছে 8.24%, যা 1 মাস আগে ছিল 9.30%। খাদ্য মূল্যস্ফীতি বড় ব্যবধানে কমায় খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি বৃদ্ধির পরও সার্বিক মূল্যস্ফীতি 1 মাসের ব্যবধানে 9.13% কমে হয়েছে 8.71%। অবশ্য এই প্রতিবেদন প্রকাশের দিন সকালেই অর্থমন্ত্রী ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাবে মূল্যস্ফীতির লাগাম টেনে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন। সমস্ত কমোডিটি খাদ্যদ্রব্য পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় অর্থনীতিবিদদের পরামর্শ, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভোগ ব্যয়ের চাপে পড়া বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে সরকারকে। এপ্রিলে হয়তো মূল্যস্ফীতি আরেক দফা বেড়ে যেতে পারে যদি জ্বালানি পণ্যের দাম সমন্বয় করা হয়। আমাদের একটা বড় দায়িত্ব রয়েছে, বিশেষ করে যারা দরিদ্র শ্রমজীবী মানুষ এবং সীমিত আয়ের মানুষ, তো তাদের জন্য আসলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিটা সম্প্রসারিত করতে হবে। এই সময়ের মধ্যে আসলে আমাদের অন্যান্য যে সমস্ত খাদ্য সহায়তা কর্মসূচিগুলো রয়েছে এবং আরো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সেটাকে জোরদার করতে হবে। BBS এর প্রতিবেদন বলছে, মার্চ মাসে শুধু মূল্যস্ফীতি কমেনি, একই সঙ্গে সামান্য হলেও বেড়েছে কৃষি, শিল্প, সেবা খাতের মজুরি। জানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। আজ দুদফায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিস্তারিত জানবো। বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী সেরিয়া সুলতানা, সরাসরি তার কাছে যাব। সেরিয়া, আজ সকাল থেকেই কিন্তু ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন এবং আপনারা জানেন যে গভর্নর মুস্তাকুর রহমানের সাথে ব্যবসায়ী নেতাদের আজকে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং FBCCI, DCCI সহ বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে গার্মেন্টস, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে পাট, চামড়া, অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, যারা ব্যবসায়ীরা নেতারা আছেন তারা এসেছেন এরই মধ্যে এবং এরই মধ্যে কিন্তু মিটিং শুরু হয়ে গেছে। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এটি এক ধরনের সৌজন্য সাক্ষাৎ, পাশাপাশি তারা যে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে রপ্তানি উন্নয়নে যে তহবিল রয়েছে সে বিষয়টি দিয়ে। আপনারা জানেন যে কোভিডের সময় কিন্তু $7 বিলিয়ন মতো রপ্তানি উন্নয়ন তহবিলে ছিল এবং পরবর্তীতে IMF এর পরামর্শে রপ্তানি উন্নয়ন তহবিল বেশ খানিকটা ছোট করে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ সেটি 2 বিলিয়নে এসে থেমেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে কিন্তু রপ্তানির জন্য যে রপ্তানিজাত পণ্য তৈরিতে কাঁচামাল কেনা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে যে সহায়তা আসলে ব্যবসায়ীরা পান সেটি 2 বিলিয়নে নেমে আসার কারণে সেটি যথেষ্ট নয় বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়িক নেতারা এবং এটি আগামী ডিসেম্বর পর্যন্ত যেহেতু এই তহবিলটি নির্দিষ্ট রাখা আছে, সেক্ষেত্রে হচ্ছে তারা চাইছেন যে এই তহবিলটি আরও বেশ খানিকটা বাড়ানো হোক, অন্তত সেটি যেন 5 বিলিয়ন পর্যন্ত করা হয়। আপনারা জানেন যে রপ্তানি উন্নয়ন, বিশেষ করে এবার কিন্তু রপ্তানিতে বেশ ধস নেমেছে।
যদি গত কয়েক বছরের তুলনায়, এবং সেখানে প্রতিযোগিতাও বেড়েছে। অন্যদিকে তারা যে প্রতিযোগিতা মনে করছেন সেটি হচ্ছে ডলারের যে ঊর্ধ্বমুখী। এলসি খোলার ক্ষেত্রে তারা যে এলসিটি খুলেছিলেন সেই এলসির বিপরীতে এই মুহূর্তে যে ডলারের দামটি আসলে বেড়েছে, সেখানে তাদেরকে দ্বিতীয়বার কিন্তু এই ডলারের দামটি দিতে হচ্ছে। সেখানে তাদের বাড়তি খরচ যোগ হচ্ছে এবং বাড়তি ইন্টারেস্টও কিন্তু তাদেরকে গুনতে হবে। এই সব কিছু মিলে তারা তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তুলে ধরতে চাইছেন। অন্যান্য বিষয়গুলো যদি বলতে হয়, এরই মধ্যে কিন্তু জ্বালানি সংকটের কথা সবাই জানেন। সেখানে জ্বালানি সরবরাহ যেন নিশ্চিত করা যায় কারখানা কলকারখানাগুলোতে, সেই জায়গাগুলোতে তারা তুলে ধরবেন। এবং বিশেষ করে আপনারা জানেন যে উচ্চ সুদের হারে যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটি তাদেরকে গুনতে হচ্ছে। সেখানে তারা বলছেন জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে এবং অন্যান্য যে এলসি খোলা থেকে শুরু করে ডলারের দামের যে ঊর্ধ্বগতিতে চলছে বা টাকার মান কমে গেলে সে বিষয়গুলোতে তারা যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সে বিষয়গুলোর সমাধান চান ব্যবসায়িক নেতারা। এ ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ। বাংলাদেশ ব্যাংক থেকে সহকর্মী সেলিয়া সুলতান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনের খবর। বিস্তারিত জানতে আমরা ডিএসসির ওয়েবসাইটে যাব। সেখানে আমরা দেখব যে সপ্তাহের আজকে দ্বিতীয় কার্য দিবসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডিএসসির যে প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 51,695 কোটি টাকার লেনদেন হয়েছে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এবং ডিএসসি বাছাই সরিয়া সূচক যেটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 10,497 কোটি টাকা আসলে লেনদেন হয়েছে। এবং ডিএসসি বাছাই সূচক যেটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 19,688 কোটি টাকার লেনদেন হয়েছে এবং ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই রয়েছে। আমরা যেটি দেখেছি যে গতকালকে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আসলে ডিএসসির প্রধান সূচক এবং ডিএসসির সরিয়া সূচক এবং বাছাই সূচক শেষ হয়েছে, কিন্তু আজকে দিনের শুরুতে ডিএসসির কার্য দিবসের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেটি যে 325টি শেয়ারের দাম আসলে অগ্রগতি হয়েছে এবং কমেছে 26টি শেয়ারের দাম এবং 31টি শেয়ারের দাম আমরা দেখতে পাচ্ছি যে অপরিবর্তিত রয়েছে। এবং আমরা যদি একটু দেখতে চাই যে সর্বোচ্চ অবস্থানে মার্কেট আপডেটে আমরা দেখতে চাই যে আসলে সবচেয়ে উপরের দিকে কে রয়েছে আজকে পর্যন্ত যে শেয়ারের বেচা কেনা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামিট অ্যাপারেল পোর্ট লিমিটেড এবং সেটা শেয়ারের দাম 51 টাকা 3 পয়সায় বিক্রি হচ্ছে এবং সর্বনিম্ন বিক্রি হচ্ছে 50.2 টাকায়। এই ছিল আমাদের কাছে আসলে ডিএসসির ইন্ডেক্স থেকে, ওয়েবসাইট থেকে আমরা আসলে জানাচ্ছিলাম ডিএসসির সবশেষ খবরাখবর। এখন পর্যন্ত 3টি সূচকই আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই যাচ্ছে এবং বেচা বিক্রি ভালোই হচ্ছে। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে 3টি সূচকই নিম্নমুখী ছিল। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে তলিয়ে গেছে 7,500 হেক্টর ফসলি জমি। সুনামগঞ্জের হালি হাওর, দেখার হাওর, শনির হাওর, পাগনার হাওর সহ ছোট বড় 10টি হাওরে জলাবদ্ধতায় তলিয়ে গেছে 7,000 হেক্টর জমির কাঁচা ধান। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ফসল রক্ষা বাঁধে পানি নিষ্কাশনের পথ না থাকায় বৃষ্টির পানি জমে ফসল তলিয়ে গেছে। এদিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হুগলি হাওরে বাঁধ ভেঙে 500 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। আধা পাকা ফসল তলিয়ে যাওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন কৃষকরা। সুনামগঞ্জের হাওরের জলাবদ্ধতার সবশেষ খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। তিনি আছেন সুনামগঞ্জের গোয়াচোড়া ও ইসলামপুর এলাকার দেখার হাওরে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরের এই শিলুয়ার খাল এলাকায়। এই শিলুয়ার খাল এলাকাতেই হাওরের পানি আটকে, অর্থাৎ জলাবদ্ধতার কারণে এখানকার প্রায় 1500 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। পাশাপাশি আজকে যদি একটা দুঃসংবাদ দেয়, অর্থাৎ আজকে 6 এপ্রিল থেকে আগামী 12 এপ্রিল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র ভারী থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে। সেই সাথে উজান থেকেও পাহাড়ি ঢলের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সব মিলিয়ে
আগামী 6 দিন মোটামুটি সুনামগঞ্জে বৃষ্টি মুখর থাকতে পারে এবং সেই বৃষ্টিপাত হলে এই পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। কারণ এই জলাবদ্ধতা আমরা সকালে দেখেছি যে এই এলাকার অনেকগুলি জমি ভেসেছিল, এখন পর্যন্ত এই জমিগুলি ক্রমশ পানিতে তলিয়ে যাওয়া শুরু করেছে এবং তারা কৃষকরা জানিয়েছেন যে এখন পানি দ্রুত বাড়ছে এবং প্রচুর পরিমাণ পানি উপর থেকে এসে নিচেতে নামতেছে। নিচে নামার কারণে এখানকার এই সবশেষ যে উঁচু জমির জল ফসলগুলি, সেই ফসলগুলি এখন তলিয়ে যাবে। অর্থাৎ আগামী 2-1 দিনের মধ্যে এই ফসল আর দেখা যাবে না হাওরে এবং সেখানে পানি থই করবে। এবং যদি আপনাদের দেখায় এই যে ধানের ক্ষেতগুলি আর 15 থেকে 20 দিন পরে সেগুলিতে পুরোপুরি কাটার উপযোগী হয়ে যেত এবং আমার দুই পাশে এরকম অনেক ক্ষেত রয়েছে, অর্থাৎ ধান চাষের জমি রয়েছে যেগুলি আর 10 থেকে 15 দিন পরে কৃষকরা কেটে ঘরে তুলতে পারবেন। কিন্তু এই অব্যাহত জলাবদ্ধতার পানি বৃদ্ধির ফলে এই ধানগুলি কাটা নিয়ে অনেকটা সংশয় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দূরের কৃষকরা এখনও ধান কাটতেছেন, কিন্তু সেই ধান কাঁচা ধানই কাটতেছেন, কারণ তারা জানিয়েছেন যে এই কাঁচা ধান থেকে তাদের কিছুদিনের খাবার খোরাক হবে এবং পাশাপাশি গরুর খাবারের সংস্থান হবে। ও সুনামগঞ্জের দেখার হাওর থেকে এই ছিল হাওরের জলাবদ্ধতার সবশেষ। সুনামগঞ্জ থেকে সহকর্মী হিমাদ্রি শেখর। পটুয়াখালীতে তীব্র ডিজেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না অধিকাংশ জেলে। এতে বঙ্গোপসাগরে মাছ আহরণ কমেছে অন্তত 70 থেকে 80%। এরই মধ্যে সামনে আসছে টানা 58 দিনের নিষেধাজ্ঞা। দুই চাপেই দিশেহারা উপকূলের মৎস্যজীবীরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। নোঙর করে রাখা ট্রলার, শুনশান ঘাট, ফাঁকা আড়ত। ডিজেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা, তাই ঘাটেই পড়ে আছে শত শত মাছ ধরার ট্রলার। এমন দৃশ্য দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য মহিপুরে। একটি মাঝারি থেকে বড় ট্রলার সমুদ্রে 7 থেকে 10 দিনের জন্য যেতে প্রয়োজন হয় 5000 লিটারের বেশি ডিজেল, অর্থাৎ 25 থেকে 30 ব্যারেল। আর সেই জ্বালানি এখন তীব্র সংকট, ফলে প্রায় 70 থেকে 80% জেলে ট্রলার সমুদ্রে যেতে পারছে না। জেলেরা সমুদ্রে যেতে না পারায় স্থবির হয়ে পড়েছে মৎস্য বন্দর ও আড়তগুলো। জেলেরা বলছেন প্রায় মাঝে মধ্যে ডিজেল মিললেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। এরই মধ্যে 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে মাছ শিকারে টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। তৈল ছাড়া কি সাগরে যাইতে পারবে? ফিশিং করতে হলে তো তৈলের দরকার আছে, তা তৈল তো পায় না, তৈলই তো সংকট দেশে। একটা ভোরে তৈল লাগে 5 থেকে 6000 লিটার। এই তৈল বইতে যে ধরেন 1 ব্যারেল 200 লিটার। জেলেরা একটার পর একটা সংকটে আছি, না খাই ছেলে মেয়েদের অবস্থা খারাপ হয়ে যাবে। তবে মৎস্য বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকালকেও 27000 লিটার তেল সরবরাহ করা হয়েছে, আজকেও প্রায় 27000 লিটার তেল আমাদের কাছে এসেছে। ধাপে আমরা আশা করি প্রতিনিয়ত সরবরাহ অব্যাহত থাকবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 80,000। এর বাইরেও রয়েছে প্রায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের মৃৎশিল্পীরা। তাদের তৈরি মাটির পণ্য দেশের সীমানা পেরিয়ে হচ্ছে রফতানিও। মৃৎশিল্পীরা বলছেন আর্থিক সহায়তা পেলে শিল্পের প্রসার ঘটবে। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদরের তথ্যে রিপোর্ট। সুনিপুণ হাতের ছোঁয়ায় মৃৎশিল্পীরা তৈরি করছেন এক একটি তৈজসপত্র। বাংলা নববর্ষ সামনে রেখে পটুয়াখালীর কুমারপাড়ায় এখন ব্যস্ততা। মাটি সংগ্রহ থেকে শুরু করে পোড়ানো ও রং করা, পুরো প্রক্রিয়ায় রয়েছে শ্রম ও দক্ষতার মেলবন্ধন। একসময় মাটি দিয়ে খেলনাসহ অল্প কয়েক ধরনের সামগ্রী তৈরি করতেন বাউফলের পালপাড়ার কুমাররা। তবে এখন তৈরি হচ্ছে ফুলদানি, ডিনার সেট, কাপ পিরিচ, মগ সহ বিভিন্ন শোপিস। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য চলে যায় ঢাকার বিভিন্ন বিপণী বিতানে। পাইকারিভাবে 20 থেকে 500 টাকায় বিক্রি করা হয় এখানকার উৎপাদিত এক একটি পণ্য। কয়েক বছর ধরে এই পালপাড়ার পণ্য হচ্ছে রপ্তানিও। আমরা মাটির তৈরি যাবতীয় খেলনা, ঘোড়া পুতুল, টেরাকোটার যাবতীয় মালামাল তৈরি করে থাকি। এখান থেকে যে বেতন দেয় সেটা দিয়ে আমার সংসার চলে। শুধু বর্ষবরণ নয়, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও দিন দিন চাহিদা বাড়ছে এখানকার তৈরি পণ্যের। তবে মাটি সহ অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় পণ্য উৎপাদনে বাড়ছে খরচ। পহেলা বৈশাখ উপলক্ষে মালের একটু চাহিদা আছে বেশি। আমরা ডিনার সেটের মাল তৈরি করি এবং আমাদের চাহিদা প্রচুর চাহিদা। অল্প সুদে দীর্ঘমেয়াদী যদি লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা আর একটু আধুনিকতার দিকে নিয়ে যেতে পারবো।
আর্থিকভাবে সহায়তা পেলে ঐতিহ্যবাহী শিল্পের আরও প্রসার ঘটবে বলে জানান কুমাররা। যদি আমরা চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় এই মালগুলি সাপ্লাই দিতে পারি, আমাদের আর্থিক এবং আমাদের শ্রমিক সবাই মিলে আমরা এটা আরও ভালো থাকব। বাউফলের পালপাড়ায় মৃৎশিল্পের সঙ্গে জড়িত অর্ধশত পরিবার। সময় সংবাদ, পটুয়াখালী। যোগাযোগ অবকাঠামো তৈরিতে অন্যতম উপাদান বিটুমিনের দাম কমেছে বিশ্ববাজারে, বিপরীতে বাড়ছে লিড, অ্যালুমিনিয়াম ও টিনের দাম। চাহিদা কম ও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিশ্ববাজারে নিম্নমুখী অবকাঠামো তৈরির উপাদান বিটুমিনের দাম সপ্তাহ ব্যবধানে দাম ৩.৫৩% কমে টন প্রতি দাঁড়িয়েছে $৬৩৯। তবে মাস ব্যবধানে বেড়েছে ২১.৮০%। শিল্প খাতে চাহিদা বাড়া এক সপ্তাহে লিডের দাম ২.০৮% বেড়েছে, তবে মাস ব্যবধানে কমেছে ০.২৮%। উৎপাদন খরচ বাড়ায় ৭ দিনে অ্যালুমিনিয়ামের দাম টন প্রতি ৬.৭৮% বেড়ে দাঁড়িয়েছে $৩,৪৬৮। মাস ব্যবধানে বেড়েছে ৫.৮৩%। ইলেকট্রনিক্স খাতে উচ্চ চাহিদা থাকায় সপ্তাহ ব্যবধানে প্রতি টনে টিনের দাম ৪.৮৮% বেড়ে দাঁড়িয়েছে $৪৬,২৭৭। তবে মাস ব্যবধানে কমেছে ৫.২৫%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এদিকে টানা 4 দফায় বড়িতে সর্বোচ্চ ১৩,১২২ টাকা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এই দাম কমিয়েছে। এ দফায় বড়িতে সর্বোচ্চ ২,৮৫৮ টাকা কমিয়েছে সংগঠনটি। সোমবার বাজুস জানায় দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৪৫,৮১৯ টাকা। এছাড়া 21 ক্যারেটের ২,34,৬২১ টাকা, 18 ক্যারেট স্বর্ণের দাম 2,01,146 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,63,821 টাকা। মধ্যপ্রাচ্য উত্তেজনায় পণ্য মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। তবে রেমিটেন্স প্রবাহ এখনও ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন তারা। ইতালি প্রতিনিধি হাসান মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো। ইতালিতেও বেড়েছে তেলের দাম। ইতালির কাঁচা বাজার এবং বিভিন্ন স্তরে প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ইরান যুদ্ধ শুরুর পর দেশটিতে জ্বালানি তেলের পাশাপাশি খাদ্যদ্রব্য সহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে শতকরা ৫ থেকে ১৫%। এতে নির্ধারিত আয়ের প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। যুদ্ধ বন্ধ না হলে তাদের অবস্থা দিন দিন খারাপ হবে বলে জানান তারা। ইতালিতে আগেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বেড়েছে জীবনযাত্রার খরচ। পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে ইউরোপে মন্দা দেখা দিতে পারে। তবে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর হার ইতিবাচক। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 17টি প্রকল্পের প্রস্তাব নিয়ে সরকারের প্রথম একনেক বৈঠক। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যোগ দিয়েছে মন্ত্রিসভা। প্রাধান্য পাচ্ছে নদী, পানি, জলবায়ু বিষয়ক উদ্যোগ। যুদ্ধের মধ্যেও রেকর্ড জ্বালানি আমদানি। মার্চে এসেছে 42টি জাহাজ। হরমুজ প্রণালীতে পরিবহন জটিলতায় আটকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের চালান। এবং কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ, হবিগঞ্জের হাওর এলাকায় জলাবদ্ধতা তলিয়েছে ৭,৫০০ হেক্টরের ধান। বাঁধে পানি নিষ্কাশনের পথ না থাকায় ক্ষতির মুখে কৃষক। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।